আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই জিনিসটা আপনারা দেখতেই পাচ্ছেন যে মন্দিরে প্রথম যাওয়া উচিত জ্যোতিষশাস্ত্র হিসেবে, বা আমরা অনেক সময় আচমকা কোনো মন্দিরে চলে যাই। তো সেইটা চলে যাওয়ার পেছনে জ্যোতিষীয় কারণটা কী? প্রথমে আমি এই বিষয়টা দিয়ে শুরু করব, তারপরে আরেকটা প্রশ্ন আছে সেইটা নিয়ে আমি কথা বলবো। তো আমি যে কোষ্ঠীটা দিয়ে আপনাদেরকে বোঝাবো সেটা হচ্ছে বৃষভ লগ্নের কোষ্ঠী। এটা আপনারা চন্দ্রকুণ্ডলী হিসেবেও নিতে পারেন, আবার লগ্নকুণ্ডলী হিসেবেও নিতে পারেন। লগ্নকুণ্ডলী মানে হচ্ছে হার্ডওয়্যার, মানে আমাদের বাইরে টিক হচ্ছে। আর চন্দ্রকুণ্ডলী মানে হচ্ছে আমাদের সফটওয়্যার, মানে আমাদের ভেতরে টি হচ্ছে। চন্দ্রকুণ্ডলী হচ্ছে চাঁদ যে ঘরে বসে থাকছে সেই ঘরটাতে প্রথম ঘর ধরে নেওয়া হয়। আর লগ্নকুণ্ডলী মানে যেটা আপনারা বিভিন্ন ধরনের জ্যোতিষের অ্যাপ খুললে দেখতে পান, যে প্রথম ধরে 2 নম্বর রাশি লেখা আছে মানে বৃষভ লগ্ন, 1 নম্বর মানে মেষ লগ্ন, 3 নম্বর মানে মিথুন লগ্ন, এইভাবে জিনিসগুলো চলতে থাকে। তো গোল করে যে সংখ্যাগুলো ইংলিশে লেখা আছে সেইগুলো হচ্ছে ঘর। ঘর কোনোদিনও পাল্টায় না। বাড়িতে তো একটা মানুষ আসতে পারে আবার বেরিয়েও যেতে পারে, কিন্তু বাড়িতে তাই বলে পাল্টে যায়? বাড়ি তো পাল্টায় না। এবার তাহলে রাশি, যেটা রাশি হিসাবে লগ্ন পাল্টায়। ধরুন বাংলায় লেখা আছে রাশিগুলো, ধরুন 2 নম্বর রাশি দিয়ে শুরু হচ্ছে, তার মানে বৃষভ লগ্ন। আচ্ছা, 1 নম্বর দিয়ে যদি শুরু হতো মেষ লগ্ন, এইভাবে জিনিসগুলো চলতে থাকবে। আচ্ছা, তো মূল প্রসঙ্গটা এবার ফেরত আসি। মন্দিরে যাওয়ার সবচাইতে ভালো টাইম কোনটা, বা হঠাৎ করে মন্দিরে চলে যাওয়ার পেছনে কারণটা কী থাকে? মন্দিরে যে কোনো সময় যাওয়া যায়, কিন্তু কিছু কিছু মন্দিরে যাওয়ার পরে একটা অনুভূতি হয়, সেটা যারা মন্দিরে ভিজিট করেন তারা ভালো মতো বলতে পারবেন। মানে আচমকা কোনো একটা মন্দিরে গেলেন যেটায় আপনি আগে কোনোদিনও যাননি, আপনার একটু অন্যরকম ফিলিং হলো। আর আমি যে এক্সাম্পলটা দিয়ে বোঝাবো, আমি একজনের পার্সোনাল চার্টের এক্সাম্পল দিয়ে বোঝাবো, কিন্তু আমাদের ট্রানজিট চার্ট দিয়ে বোঝাতে হবে। ট্রানজিট চার্ট মানে লগ্ন বৃষভই থাকছে, কিন্তু এটা জন্মকুণ্ডলিতে যে সময় সে জন্মেছিল, যে সময় গ্রহগুলো যে অবস্থানে ছিল সেই অবস্থানে না। এখন যে বর্তমান পরিস্থিতি, মানে আমি যে বসে আপনাদের সাথে কথা বলছি, এরকম পরিস্থিতিতে গ্রহগুলো কোন কোন ঘরে আছে। আচ্ছা, এখন বৃষভ লগ্নের 3 নম্বর ঘরে 4 নম্বর রাশি থাকে, কর্কট রাশি। রবি আর বৃহস্পতি সেখানে আছে। আপনারা অনেকেই শুনেছেন যে বৃহস্পতি এখন উচ্চ, বৃহস্পতি কর্কট রাশিতে থাকলে উচ্চ হয়। তো এবার সূর্য হচ্ছে আত্মা বা রাজা বা ব্রহ্ম, মানে ঈশ্বর। আর বৃহস্পতি বা বাচস্পতি হচ্ছে পুরোহিত বা মন্ত্রী। তো রবি আর বৃহস্পতি যখন 3 নম্বর ঘর, 9 নম্বর ঘর বা 12 নম্বর ঘরে একসাথে সংযুক্ত হয়, সেই সময় কোনো দৈব মন্দিরে ভিজিট করার চান্সটা সবচাইতে বেশি থাকে আপনাদের আচমকা, বা এই সময় ভিজিট করলে আপনারা এমন কিছু এক্সপিরিয়েন্স পান যেটা হয়তো আপনারা অন্য সময় দিলে পান না। তো আমি এবার যার চারটা নিয়ে আলোচনা করছি, সে কিছুদিন আগে নলাটেশ্বরী মন্দির আর দুর্যোতালী মন্দিরে দিয়েছিল। আমি এবার জিনিসটাতে একটু বুঝিয়ে বলি। সে বৃষভ লগ্নের মানুষ, তার 3 নম্বর ঘরে 4 নম্বর রাশি আছে, কর্কট রাশি। এবার কর্কট রাশিতে এখন রবি আর বৃহস্পতি আছে। তো 3 নম্বর ঘর যেটা, সেটা আমাদের শরীরের গলা বা কণ্ঠ, হাত, বুকের উপরের অংশ, এইগুলোতে বোঝায়। তো নলাটেশ্বরীতে মা সতী বা দেবী সতীর কণ্ঠনালী বা গলার অংশটা পতিত হয়েছিল, প্রথম একটা অংশ পেলেন। এবার গুহ্যকালী মন্দির। আচ্ছা, 3 নম্বর ঘরে বৃষভ রাশির লোকেদের কর্কট রাশি থাকে। কর্কট রাশি মানেই হচ্ছে
পরিষ্কার জলের উৎস, পুকুর, জলাশয়, ঝিল বা নদী। আচ্ছা, গুজ্জকালী মন্দিরে বীরভূমে, মানে যেটা ভদ্রপুরে রয়েছে, সেখানে হয়তো আপনারা অনেকেই দিয়েছেন। তো গুজ্জকালী মন্দিরের পাশ দিয়েই কিন্তু ব্রাহ্মণী নদী বয়ে যাচ্ছে, আপনারা সেটা লক্ষ্য করেছেন। আর কর্কট যেহেতু আমাদের হৃদয়তে বোঝায়, হৃদয় কিন্তু আমাদের শরীরের চামড়া এবং অন্যান্য অংশগুলো দিয়ে ঢাকা থাকে। তো গুজ্জকালী মন্দিরের আশেপাশে লোকালয় থাকলেও এখনও পর্যন্ত সেরকম জনসংখ্যা সেই জায়গাটাই দিয়ে পৌঁছায়নি। তো এটা একদম প্র্যাকটিক্যাল বা রিয়েল এক্সাম্পল। তো যাদের চন্দ্রকুণ্ডলী বা লগ্নকুণ্ডলী হিসাবে বৃষভ লগ্ন, রবি আর বৃহস্পতি তাদের তৃতীয় ঘরে রয়েছে, আর তৃতীয় ঘরে থাকা মানে তারা বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে ভিজিট করবে। আচ্ছা, বৃশ্চিক রাশির হচ্ছে 9 নম্বর ঘরে এখন বৃশ্চিক রাশির লগ্ন বা চন্দ্রকুণ্ডলীর লগ্ন হিসাবে রবি বৃহস্পতি এখন 9 নম্বর ঘরে আছে। তারা বাড়ি থেকে কিছুটা দূরের মন্দিরে ভিজিট করার চান্স বেশি। আর চন্দ্র বা লগ্নকুণ্ডলী হিসাবে যাদের সিংহ লগ্ন, তাদের রবি আর বৃহস্পতি 12 নম্বর ঘরে রয়েছে। তারা হয়তো বাড়ি থেকে অনেকটা দূরে দিয়ে কোনো মন্দিরে ভিজিট করবে। এবার মন্দিরে ভিজিট করার ক্রমটাও আমি আপনাদের বুঝিয়ে বলছি। ধরুন, বৃষভ লগ্নের ক্ষেত্রে 4 নম্বর রাশি রয়েছে। 4 নম্বর মানে হচ্ছে স্ত্রী রাশি। স্ত্রী রাশি কী কী? 2 নম্বর বৃষভ, 4 নম্বর কর্কট, 6 নম্বর কন্যা, 8 নম্বর বৃশ্চিক, 10 নম্বর মকর, 12 নম্বর মীন। এগুলো হলো স্ত্রী রাশি। এইসব ক্ষেত্রে স্ত্রী মন্দিরে বা দেবী মন্দিরে দিলে আপনি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। এবার যদি সেটা পুরুষ রাশি হয়, 1 নম্বর মেষ রাশি, 3 নম্বর মিথুন রাশি, 5 নম্বর সিংহ রাশি, 7 নম্বর তুল রাশি, 9 নম্বর ধনু রাশি, 11 নম্বর হচ্ছে কুম্ভ রাশি। সেক্ষেত্রে পুরুষ দেবতার মন্দিরে দিলে আপনি একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন এই সময়। তো যেটা বিষয় হচ্ছে যে বৃশ্চিক লগ্নের কিন্তু বিষয় হচ্ছে, যেহেতু বৃহস্পতি আর সূর্য এখন কর্কট রাশিতে রয়েছে, চাঁদ হলো ফিমেল প্ল্যানেট, বা কর্কট রাশিটা হলো ফিমেল রাশি। সুতরাং আপনারা যদি এখন দেবী মন্দিরে যান, তাহলে আপনারা খুব একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। আচ্ছা, এটা তো গেল প্রথম অংশটা বোঝানো। আরেকটা জিনিস, সেটা আমি জন্মকুণ্ডলী হিসেবে বলছি। যাদের 9 নম্বর ঘরে, ধরুন জন্মকুণ্ডলীতেই সূর্য আর বৃহস্পতি আছে, তাদের কী হয়? তাদের ক্ষেত্রে আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমি একজন মানুষের চার্ট দেখেছি, তার 9 নম্বর ঘরে বৃহস্পতি আর সূর্য একসাথে আছে। তো সে উত্তর ভারতের মোটামুটি সমস্ত মন্দির ঘুরে ফেলেছে, যেইগুলো মন্দির খুব নাম করা, যেমন উত্তরাখণ্ডের সাইডে হোক বা জম্মু কাশ্মীরের অমরনাথ হোক বা এই সব জাতীয় মন্দির। এবার কেন ঘুরতে পেরেছে? কারণ 9 নম্বর ঘরে বৃহস্পতি সূর্য একসাথে রয়েছে, আর একসাথে থাকা মানেই ট্রাভেলিং দিবে। 3 নম্বর আমি বলেছি শর্ট ডিস্টেন্স ট্রাভেলিং, 9 নম্বর হচ্ছে লং ডিস্টেন্স ট্রাভেলিং। তো তার আর্থিক অবস্থা কিন্তু ভালো না। অনেক মানুষ আছে যাদের আর্থিক অবস্থা ভালো, অথচ মন্দিরে যেতে চেয়েও যেতে পারে না। আর এই ছেলেটার এখন 26 বছর বয়স, চাকরি পায়নি সেইভাবে, পড়াশুনো করছে, টিউশন পড়ায়, কিন্তু মা বাবার সৌজন্যে তার প্রায় সমস্ত তীর্থযাত্রা হয়ে গেছে। এবার কেন হয়েছে এই জিনিসটা বুঝতে হবে। 9 নম্বর ঘর হচ্ছে পিতাকে রিপ্রেজেন্ট করে, সূর্য আপনার বাবাতেই বোঝায়। আর বৃহস্পতির ধনু রাশিও যদি আপনারা স্বাভাবিক কালপুরুষ কুণ্ডলী হিসেবে দেখেন, তাহলে 9 নম্বর রাশি এইখানটা পড়ছে। এটা পিতারই ধর, মানে মোট কথা আপনার অভিভাবকদের সাহায্যে আপনার তীর্থদর্শন হয়ে যাবে। তো এই জিনিসটাই আজকে আমাদের বোঝানোর ছিল যে মন্দিরে কোন সময়টা যাওয়া উচিত, যখন সূর্য আর বৃহস্পতি একসাথে থাকবে 3, 9 বা 12 নম্বর ঘরে, সেই সময় মন্দির ভিজিট করার জন্য একদম আদর্শ। আর যারা হয়তো জ্যোতিষ সম্পর্কে জানেনও না, তারা এমনি এমনি চলে যান,
কিন্তু একটা জিনিস আমি বলছি যে 3, 9 আর 12-তে থাকার সময় কেউ যদি 3, 9 আর 12-তে সূর্য আর বৃহস্পতি একসাথে থাকার জন্য কেউ যদি তীর্থ দর্শনে যায়, তার পরিস্থিতি অনেকটা পাল্টায়। তার পুরনো যেগুলো খারাপ অভিজ্ঞতাগুলো সেইগুলো অনেকটা দূরে চলে যায়, এবং সে কিছু নতুন এক্সপিরিয়েন্স গেইন করে, এবং সে কিছু দিব্য অনুভূতিও পেতে পারে। সেটা মানুষটার উপরে ডিপেন্ড করছে যে সে ভগবানের প্রতি ততটা সমর্পিত। আপনি ভগবানের প্রতি সমর্পিত না, অথচ আপনি কোনো মন্দিরে যাচ্ছেন, আপনি সেইভাবে কোনো ফল পাবেন না। ধরুন আপনি কারো কাছ থেকে কিছু শিখছেন, অথচ আপনি সেই মানুষটা থেকে রেসপেক্ট করছেন না, তাহলে দিনের শেষে আর যাই হোক আপনি শিখতে পারবেন না, বা শিখলেও সেই জিনিসটা আপনার কাজে লাগবে না। যেমন কর্ণ নিজের গুরুর কাছ থেকে শিখেছিল, তার পরশুরামের প্রতি পুরো রেসপেক্ট ছিল, কিন্তু সে পরশুরামকে তো আসল ঘটনা বলেইনি যে সে একটা শূদ্র পরিবারে প্রতিপালিত হয়েছে। সুতরাং সে ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও সেই সময়টা অন্তত তার পরিচয় শূদ্রই ছিল। তো মিথ্যা কথা বলা গুরুতে লুকানো সবচাইতে বড় জিনিস। তো এই জন্য দিব্য অনুভূতি পাওয়া বা না পাওয়াটা সম্পূর্ণ ভগবানের বিশ্বাস বা অবিশ্বাসের উপরে। কেউ যদি মনে করে ভগবান আছে আছে, কেউ যদি মনে করে নেই। যেমন কেউ যদি মনে করে যে আমি চাকরি পাবো, সে সেটার জন্য পরিশ্রম করবে আর সে সেটা পাবে। আর কেউ ফালতু বসে আছে, গরুর মতো সারাদিন জাবর কাটছে, আর ভাবছে যে সরকার তো চাকরি দেয়ই না, তো সে কি করে চাকরি পাবে। এইটাই আমার বিষয়টা বোঝানোর ছিল আজকে।